আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশে যে জ্বালানি সংকট সে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দেন এবং বাংলাদেশে যে খুব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে এই দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী কে এবং এই জ্বালানি সংকট হওয়ার জন্য দায়ী কে? বাংলাদেশের অর্থনীতি এত দুর্বল হওয়ার জন্য দায়ী কে? অবশ্যই এর দায় থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নিজেকে আড়াল করতে পারবে না। 5 আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হতো না, বাংলাদেশে এইরকম গুম হত্যা মব হতো না, বাংলাদেশে এইরকম জ্বালানি সংকটও তৈরি হতো না। জ্বালানি সংকট তৈরি হওয়ার কারণে বাংলাদেশে যেমন তেলের অভাব এবং বিদ্যুতের অভাব, গ্যাসের দামও বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে এক মেসাকার অবস্থা। এই সকল বিষয় দেখেই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া বৈঠকে বসেছে। আমার কথা হচ্ছে, কি নিয়ে বৈঠক হয়েছে তাদের? যেটা নিয়ে বৈঠক হোক, বাংলাদেশের যাতে আগামীতে ভালো কিছু হয় সেটা নিয়েই তো বৈঠক করেছে। তাহলে ভালো কিছু হওয়ার আগেই তাহলে আমরা কেন বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ কোন সংগঠন নাকি সংসদ ভবনে হামলা করবে, পুলিশের প্রধান কার্যালয়ে হামলা করবে, সেনা ক্যান্টনমেন্টে হামলা করবে? ভাই, যেখানে আমরা ভালো কিছু আশা করার কথা সেখানে এই সকল বিষয় কেন শুনতে হবে? এই সকল বিষয় যে নতুন করে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সকল নিউজ করা হচ্ছে, আমরা সকলে কিন্তু ক্লিয়ারলি এগুলো বুঝতে পারি। একটা বাচ্চা ছেলেও কিন্তু এই সকল নাটক বুঝতে পারে। দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেল নাই, টিকা নাই, ছান নাই, শেষ নাই। তারা সংসদ ভবন আক্রমণ কোন দুঃখে করতে যাবে রে ভাই? তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কোন দুঃখে আক্রমণ করতে যাবে? বাংলাদেশে এমন কোন শক্তিশালী নিষিদ্ধ সংগঠন আছে যে ডাইরেক্ট সংসদ ভবন আক্রমণ করার ক্যাপাসিটি রাখে, ক্যান্টনমেন্ট আক্রমণ করার ক্যাপাসিটি রাখে, পুলিশের হেডকোয়ার্টার আক্রমণ করার ক্যাপাসিটি রাখে? এগুলা হুদাই হাইট ছড়িয়ে ভয় ছড়িয়ে কোনো লাভ নাই। মেইন জায়গায় আপনাদের পানি দিতে হবে। গাছের গোড়ায় পানি না দিয়ে আপনি গাছের সাইডে পানি দিলে কোনো লাভ হবে না, গাছের গোড়ায় পানি দিতে হবে। বুঝতে পেরেছেন? মেইন জায়গায় হাত না দিয়ে, দেশের এই দুর্ভিক্ষের অবস্থা ঠিক না করে, দেশে যে বিদ্যুৎ সংকট এগুলো ঠিক না করে, এগুলো নিয়ে সংসদে আলোচনা না করে আপনি সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক বসবে নতুন একটা নাটক মঞ্চস্থ করার জন্য, আবার সেনাবাহিনী প্রধান নিজে বক্তব্য দিয়ে খুব দুঃখ প্রকাশ করবে। তাহলে দুঃখ প্রকাশ করে লাভ কি? সলিউশন কি এটাই? জনগণকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলবো আমরা, অন্যদিকে ডাইভার্ট করে অন্য বিষয় নিয়ে বিজি রাখবো, জনগণের সকল বিষয় ভুলে যাবে। ভাই, জনগণ ভুলে গেল ধরে নিলাম, তো ভুলে যাওয়ার পর বাংলাদেশের এই সকল বিষয় কি পরিবর্তন হয়ে যাবে? জনগণ তো দুর্ভোগ ফেস করবে। জনগণ এখনো হয়তো বা বাজারে গিয়ে বাজার করার মতো হালকা হলো ক্যাপাসিটি বাংলাদেশ জনগণের এখনো আছে, কিন্তু 3-4 মাস পরে তো সেটাও থাকবে না। তখন অন্যদিকে ডাইভার্ট করে জনগণ কি বাতাস খাই বাঁচি থাকবে? জনগণকে কি বাতাস খাওয়াবেন? যতই নাটক করে জনগণকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, কিছুদিন পরে যখন পেটে ভাত থাকবে না, বাতাস খাওয়ার জন্য বাতাসও থাকবে না, সেই বাতাসও দূষিত হয়ে যাবে, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। বৈঠকের উপর বৈঠক করেন, কোনো সমস্যা না। সেনাবাহিনীর প্রধান এবং তারেক জিয়া এবং সেনাবাহিনীর প্রধান আপনি বিভিন্ন বার্তা দেন, দেশের জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখান, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আমরা ফল দেখতে চাই। এখন একটা নিষিদ্ধ সংগঠন কোথায় আক্রমণ করবে এই সকল বিষয় জনগণের সম্মুখে নিয়ে এসে জনগণের মধ্যে ভয়ভীতি তৈরি করে জনগণকে এই সকল বিষয় নিয়ে আলোচনায় ব্যতিব্যস্ত রেখে আপনারা কি করতে চান, কি বুঝাতে চান সেটাও আমরা এখন বুঝতে পারছি না। দেশের এখন শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের পথে। এহসানুল হক মিলন মনে করেছিলাম অনেক ভালো শিক্ষামন্ত্রী হবে, এখন দেখতে পাচ্ছি হিতে বিপরীত। তিনি শুধু হেলিকপ্টার দিয়ে দিয়ে ঘুরে, কাজের কাজ কিছুই হচ্ছে না। স্বাস্থ্য খাত একেবারেই ধ্বংস। দেশে রেবিস ভাইরাসের টিকার অভাব, তারপর হামের টিকার অভাব, এইভাবে চলতেছে আমাদের বাংলাদেশ। আর আমাদের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে আসলে বেফাস বক্তব্য বলে, দেশের কোনো কিছু অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, জ্বালানি তেলের অভাব নাই, কিন্তু জায়গা বরাবর গেলে দেখি যে সকল কিছুর অভাব। তাহলে মিথ্যা বলার প্রয়োজনটা কি? জনগণকে গুমরা করার প্রয়োজনটা কি? প্রতারণা করার প্রয়োজন
নাটকটা কি জনগণকে ক্লিয়ারলি বলে দিলেই তো হয়, আমাদের এত দিনের তেল মজুদ আছে, এত দিনের বিদ্যুৎ মেগাওয়াট মজুদ আছে, আমরা এতদিন পর্যন্ত দিতে পারবো, আর শেষ হয়ে গেলে আপনাদের একটু কষ্ট পোহাতে হতে পারে, আমরা চেষ্টা করবো আবার ওভারকাম করতে। জনগণ তখন মনকে বুঝ দিতে পারবে। কিন্তু এখন আপনারা আশা আশা দেখাবেন, যখন জনগণ জায়গা বরাবর যাই দেখবে তখন নাই, তখন জনগণ আপনাদেরকে গালাগালি করবে, আরো আপনাদের প্রতি অ্যাগ্রেসিভ হবে। তখন কি জনগণকে ঠেকিয়ে রাখতে পারবেন? পারবেন না ভাই। বাংলাদেশের জনগণ খুব মারাত্মক সেন্টিমেন্টালের জনগণ। ভালো তো ভালো, খেপে গেলে কাউকে ছাড়ে না রে ভাই, বাঁচবে না মরবে এগুলো চিন্তা করে না। সো আপনারা 2 মাসে বাংলাদেশের যে হাল করেছেন, যে পরিস্থিতি করেছেন, আপনারা বৈঠকের পর বৈঠক বসেও কোনো লাভ হবে না যদি ফল দেখাতে না পারেন। আপনারা বৈঠক বসবেন সকল কিছু সলিউশন করার জন্য, আপনারা এখন বৈঠক বসতেছেন নতুন নাটক মঞ্চস্থ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনার আমল আমরা দেখতে পেতাম বিভিন্ন চাপ আসলে, বিভিন্ন বিষয় নিয়ে আরো ছোটখাটো চাপ আসলো, তিনি জঙ্গি নাটক বা বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করতেন। এখন দেখতেছি বিএনপি সরকার তো আসার সাথে সাথে সেগুলো শুরু করে দিয়েছে। নিষিদ্ধ সংগঠন ডাইরেক্ট নাকি সংসদ ভবনে আক্রমণ করবে, সেনা ক্যান্টনমেন্টে আক্রমণ করবে। কালকে থেকে সকাল থেকে রাত থেকে শুধু এই নিউজগুলো শুনতেছি। জনগণরা তো ভয় দেখানোর দরকার কি? জনগণ ভয় পায় মনে হয়? কোন নিষিদ্ধ সংগঠন উল্লেখ করেন না? বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হচ্ছে হিজবুত তাহুদ নাকি একটা সংগঠন আছে সেগুলা। আর বাংলাদেশের জঙ্গি কারা প্রডিউস করে আপনারা জানেন না? পাকিস্তান থেকে জঙ্গি প্রডিউস হয়। আর 2001 থেকে 2006 সালের শাসন আমলে বাংলা ভাই শাহেখ আব্দুর রহমান এগুলো বিএনপি শাসন আমলেই তৈরি হয়েছে। এরা কারা আপনারা ভালো করেই জানেন। সো সে সকল জঙ্গি আপনাদেরই তৈরি। এখন ছাত্রলীগের উপর দায় চাপানোর জন্য, জনগণকে ভয় ভীতি দেখানোর জন্য যে তারা আক্রমণ করবে, তাদের আর খাইদে কাম নাই। তারা নিজের দলকে বাংলাদেশের রাজনীতি আবার ফেরানোর জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা রাজপথে আন্দোলন করতেছে। জনগণের কোনো ক্ষতি করতেছে না, কোনো হরতাল দিচ্ছে না। তারা তাদের প্রোগ্রাম করে চলে যাচ্ছে, তারপরে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, তারপরে তাদেরকে দোষারোপ করার জন্য এখন সংসদ ভবন হামলা করবে, ক্যান্টনমেন্ট হামলা করবে, পুলিশ হেডকোয়ার্টার হামলা করবে। তাদের দরকারটা কি এগুলোতে হামলা করা? তারা জনগণের দুর্ভোগ করার চেষ্টাও করছে না, এ সকল জায়গায় হামলারও কোনো প্ল্যানিং করছে না, বরং আপনারা এগুলো জনগণের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এই সকল বিষয় নিয়ে জনগণকে ব্যতিব্যস্ত রাখতে চেষ্টা করছেন আলোচনায়, অন্যান্য জায়গায় যাতে জনগণ ভুলে যায়। অন্যান্য কিছু ভুলবে না, পেটে পানি না থাকলে, পেটে ভাত না থাকলে তখন জনগণ চিল্লাবেই। বাচ্চারা দুধ খেতে যখন মন চায় সে তো কথা বলতে পারে না, সে যখন কান্না করে। হয়তোবা বাংলাদেশের জনগণ এখন ভয়ে কথা বলতে পারছে না, কিছুদিন পর কান্না করবে, কারণ পেটে খানা না থাকলে। তো সে কান্না বিস্ফোরণ আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কেউ রক্ষা পাবেন না। যারা এখন মন্ত্রী পরিষদে আছেন, যারা এখন এই সকল নাটক মঞ্চস্থ করতেছেন, বাস্তবতা এটাই। সত্যি সত্যি দেখবেন যে জনগণ ওই সকল জায়গায় হামলা করবে। বুঝেন নাই ব্যাপারটা? জনগণ কি নিষিদ্ধ সংগঠন? নিষিদ্ধ সংগঠন না। শেখ হাসিনা যে পতন হয়েছে, সাধারণ জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ব্রেনওয়াশ হয়ে না নামতো, শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা ঠেকাতে পেরেছে। বাংলাদেশের এই দেশে সবচেয়ে শক্তিশালী পুলিশ ছিল শেখ হাসিনার হাতে, তারপরে তো শেখ হাসিনার পতন শেখ হাসিনা ঠেকাতে পারে না। আর আপনারা কোন হুনুরে? আপনাদের পতন তার থেকে ভয়াবহ হবে। যতই নাটক করবেন ততই আপনাদের এই সকল পদ্মা ফাঁস হবে, জনগণ হাসবে আর রাগান্বিত হবে, আর প্রস্তুতি নিবে রাজপথে নেবে আপনাদের শেখ হাসিনার থেকেও ভয়াবহ পতন ঘটানোর জন্য। খুব সামনে আসতেছে এটা, খুব শীঘ্রই। আপনারা যদি এখনো ঠিক না হন, আপনাদের প্ল্যানিং এ যদি এখনো চেঞ্জ না আনেন, ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। আশা করি করছি আপনারা সকল বিষয় এই ভিডিওতে ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। গত 2 দিন ধরে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম না নিয়ে ইনডাইরেক্টলি যে ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল, গণমাধ্যমে নিউজ হচ্ছিল, কিন্তু বাহিনীর নাম নেওয়া হচ্ছিল না। তারও আগে যখন আমরা দেখলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে এই ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর জঙ্গি সংশ্লিষ্টতা কয়েকজন সদস্যের পাওয়া গেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বাহিনীর মানে সবথেকে বড় বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য হচ্ছে, এই জাতীয় মানে বলা না বলা, আবছা বলা, একটু ইঙ্গিত দেওয়া, এরকম খবরই আমরা পাচ্ছিলাম। নর্থ ইস্ট নিউজ যেগুলো সরাসরি বলেছিল, বাংলাদেশের গণমাধ্যম সেগুলো কোনোভাবেই সরাসরি বলছিল না। অতঃপর আমরা দেখলাম যে প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিচ্ছে বাংলাদেশের নতুন পত্রিকা ডেইলি টাইমস।
ডেইলি টাইমস ভয়ঙ্কর একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেটা তারা আইএসপিআর এর সঙ্গে কথা বলেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে তারা বলছে যে মানে নর্থ ইস্ট নিউজের দেয়া সেই খবরের সত্যতা রয়েছে এবং সেই সত্যতার ভেতরের সত্য তারা বের করে আনার চেষ্টা করেছে। তারা বলছে যে বিমান বাহিনীর কিছু মানে বেপথে চলে যাওয়া কিছু সদস্য যারা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে, তাদের সঙ্গে থাকা একজন ইমামের পাল্লায় পড়ে তারা এই কাজগুলো করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইনভেস্টিগেশনে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তানে একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হওয়ার জন্য অন্তত 4 জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে, একাধিক ব্যক্তির গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে যারা কিনা বাংলাদেশের এই বিমান বাহিনীর সদস্য, এরকম তথ্য এই ডেইলি টাইমস দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। এটা শুধু ভয়ঙ্কর ব্যাপারই না, প্রফেসর ইউনূসের আমলের ঘটনা। মূলত বলা হচ্ছে যে কিছু সদস্য 2 মাসেরও বেশি সময় ধরে মানে কর্মক্ষেত্রে না আসা, তাদেরকে না দেখা, এই ব্যাপারগুলো থেকেই সন্দেহগুলো তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস সরকার মানে এই দেশে মানে ক্ষমতায় আসার পরে জেলখানা থেকে সমস্ত জঙ্গিকে মুক্ত করে দিয়েছে এবং এই দেশকে জঙ্গির একটা আস্তানা বানিয়েছে এবং তারা কথায় কথায় বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি নিয়ে শেখ হাসিনা ফালতু নাটক করেছে, শেখ হাসিনা জঙ্গি সাজিয়ে ধর্মভিত্তিক দলগুলোকে শায়েস্তা করেছে, আদতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এই বয়ান প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে জঙ্গিবাদের স্বর্গ রাজ্য বানিয়ে গেছে। তার কুফল এখন নতুন সরকারকে বহন করতে হচ্ছে। প্রফেসর ইউনূস এই দেশটাকে একেবারে তালেবানের মতো মানে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার যে চেষ্টা করেছিল, তাদের 1.5 বছরের শাসনকাল যদি 5 বছর দীর্ঘায়িত হতো তাহলে এই দেশটাকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য অনেক বড় কঠিন চ্যালেঞ্জের ব্যাপার হতে পারত। চলুন একটু জেনে দেখি বাংলাদেশের গণমাধ্যম ডেইলি টাইমস তারা কি বলছে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নতুন কি তথ্য দিচ্ছে এই ব্যাপারে, যেগুলো জানার পরে আপনারও গা শিউরে উঠতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডেইলি টাইমসের সাহসিকতার ব্যাপার। তারা প্রচণ্ড খাটনি করে এবং ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে নানা রকমের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাদের শিরোনামটা এমন, শিরোনামটা দেখে নিন। তারা বলছে জঙ্গি সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সহ আটক 26 জনকে আটক করা হয়েছে। যে খবরটা নর্থ ইস্ট নিউজ কয়েকদিন আগেই দিয়েছিল, সেই খবর বাংলাদেশের গণমাধ্যম অবশেষে স্বীকার করে সেই ব্যাপারে বিস্তারিত ভেতরের খবর তুলে এনেছে। সেখানে বলা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের টিটিপি আস্তানায় চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়া গেছে। এই চাঞ্চল্যকর তথ্যের পর বিমান বাহিনীর অভ্যন্তরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করা হয়েছে ব্যাপক তদন্ত। নিরাপত্তা ও গোয়েন্দা ইউনিটের একাধিক সূত্র এই তথ্য ডেইলি টাইমসকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে 26 জনকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার ও বিমান সেনা এবং একজন ইমাম রয়েছে। এই ইমামই মূলত টিটিপির সঙ্গে এদের যোগাযোগ, এদের জঙ্গিবাদে উস্কানি দেওয়া, জঙ্গিবাদের সঙ্গে এদেরকে ভেড়ানো, এই কর্মকাণ্ড করেছে। ইমামতির নামে বিমান বাহিনীর ভেতরে ঢোকে কি ভয়ঙ্কর খেলাটা এই ব্যক্তি করেছে, যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং ইউনূস সরকারের কার কার সঙ্গে এর সংশ্লিষ্টতা আছে সেগুলো খুঁজে দেখা উচিত। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, এমনকি নর্থ ইস্ট নিউজেও বলার চেষ্টা করেছে, আমি নামটা মেনশন করতে চাই না, বলেছে ইউনূস সরকারের খুবই ক্ষমতাধর একজন আমলা পুরো এই নেটওয়ার্কের নিয়ন্ত্রণ চালাতো এবং তার হাতে সেই নিয়ন্ত্রণ ছিল। তিনি এখন কোথায় আছেন সেটাও একটা বড় প্রশ্ন।
এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছে। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকেই তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। টিটিপি পাকিস্তানের শরিয়া আইন প্রতিষ্ঠান নামে সশস্ত্র লড়াই চালানো একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী। তিনি কোথায় গ্রেপ্তার হয়েছেন জানেন? তিনি পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশে একটি বাহিনীর সদস্য, তিনি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাজ করতে গিয়ে পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআরের পরিচালক সামি উদ্দৌলার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। ডেইলি টাইমস থেকে যোগাযোগ করে তিনি টাইমস অফ বাংলাদেশকে জানান তারা এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি আরও জানান এ বিষয়ে কোনো মন্তব্যের প্রয়োজন হলে তারা পরবর্তীতে তা জানাবেন। বাংলাদেশে টিটিপির তৎপরতার বিষয়টি প্রথম সামনে আসে গত বছর, অর্থাৎ প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে। তখন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে অন্তত 4 জন বাংলাদেশি টিটিপির হয়ে লড়াই করার সময় পাকিস্তানে সে দেশের বাহিনীর হাতে নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আরও বেশ কয়েকজন বাংলাদেশি পাকিস্তানে গিয়ে এই গোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়েছে এবং বিভিন্ন যুদ্ধে লিপ্ত হচ্ছে। তদন্তকারীরা জানান আটক হওয়া ওয়ারেন্ট অফিসারকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দাবি অনুযায়ী বেশ কয়েকজন বাংলাদেশি পাকিস্তানি গিয়ে টিটিপিতে যোগ দিয়েছেন এবং সেখানে লড়াইয়ে অংশ নিচ্ছেন।